সো তোমাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 কমপ্লিট সাজেশন, যেখান থেকে 100% তোমরা কমন পাবেই। সো আমি চাই যে ভিডিওটাকে তুমি শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি তোমাকে মার্ক আউট করব। তোমার কাজ হলো পিডিএফটাকে ডাউনলোড করা, ডাউনলোড করে সেই ইম্পর্টেন্ট টপিকসগুলোকে এখানে মার্ক আউট করা। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তোমরা যদি এর আগের লেকচারকে ভালো মতো না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নিও, কারণ ওই লেকচারে আমরা ইউনিট 1 এর কমপ্লিট ডিসকাশন করেছিলাম। আজকে আমরা জীবনের প্রবাহমানতা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো এর মধ্যে অনেক সাব টপিকস আছে, যেমন কোষ বিভাজন ও কোষচক্রটা কী। খুবই একটা ভালো টপিক, যেটা তুমি একবার বুঝতে পারলে ডেফিনেটলি সমস্ত কোয়েশ্চেন্স ভালো মতো পারবে। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো সেন্ট্রোমিয়ার টেলোমিয়ারের কাজ। এটা তুমি ডেফিনেটলি ভালো মতো পড়বে। সেন্ট্রোমিয়ার কোথায় আছে তার ভিত্তিতে ক্রোমোজোম কয় প্রকার, এটা তোমাদের কোয়েশ্চেন্স আসে। ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য, অটোজোম সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস, এটা খুব ইম্পর্টেন্ট। মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য কী, এটা ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিচ্ছি সেগুলোকে একটু বেশি ভালো মতো পড়বে, আর যেগুলো কোয়েশ্চেন্স আছে অলরেডি তো তোমার পড়ছই। ওকে, তো একটি টেবিল বা ছকের মাধ্যমে কোষ চক্রের দশাগুলি ভালো মতো পড়ো। আই নো এটা তোমাদের বলা উচিত না যে এটা কতগুলো স্টার দিতে পারি, কারণ এটা অলরেডি পরীক্ষায় অনেকবার চলে এসেছে তোমাদের। ইন্টারফেস দশায় কী কী রাসায়নিক উপাদান তৈরি হয়, এই দশায় কোনো ভুল হলে কী সমস্যা হতে পারে, আমাদের জীবনে কোষ চক্রের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা অনেকবার কোয়েশ্চেন এসছে তোমাদের অনেক জায়গায়, টেস্ট পেপার থেকে শুরু করে পিওয়াইকিউ সব জায়গায় আছে এটা। যদি কোষচক্রের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে শরীরে কী প্রভাব পড়বে, এটা ইম্পর্টেন্ট। একটা লজিক্যাল কোয়েশ্চেন্স তোমাদের দেবে, এটা তোমাদের পড়তে হবে। মাইটোসিসের প্রোফেজ ও টেলোফেজ দশায় কী কী ঘটে, তোমাকে জাস্ট এটা বলতে হবে না যে কী কী ঘটে, তোমাকে দশাটাও ভালো মতো পড়তে হবে। এই দশায় কোন কেন একে অপরের উল্টো, এটাও পড়তে হবে তোমাকে। উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের পদ্ধতি কি আলাদা, এটা পড়তে হবে। এটা আমি অতটা স্টার্ট দিচ্ছি না, কিন্তু এই যে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস অলরেডি তোমাদের আমি পড়তে বলেছিলাম, সো তুমি এখানে পড়ে নেবে। মাইটোসিস ও মিওসিস শরীরের কোথায় কোথায় ঘটে তা একটি তালিকা দাও। ওকে, সো এটা তোমরা পড়বে। সো এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের খুব খুব ইম্পর্টেন্সের মধ্যে পড়ছে। আমরা নিচে যাই আরও। ওকে, নিচে হলো মিওসিস বিভাজনের গুরুত্ব। এটা আই থিঙ্ক বলার খুব দরকার নেই কি ক্রসিং ওভার তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর মিওসিসের বিভাজনের স্পেশালি গুরুত্বটা কত ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের ফলে কিভাবে বৃদ্ধি ও প্রজনন ঘটে, ইম্পর্টেন্ট। অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিসের 3টি প্রধান বৈশিষ্ট্য। স্পেশালি বৈশিষ্ট্যগুলো তোমাদের বলেছিলাম, পয়েন্ট ওয়াইজ পড়বা। অ্যাটলিস্ট 4টা 5টা বা 6টা বৈশিষ্ট্য প্রত্যেকটার পড়ার চেষ্টা করবে। আর আমি চাই যে তোমরা এমনভাবে রেডি করো কোয়েশ্চেন্সগুলোকে, ধরে নাও যে তুমি ChatGPT ইউজ করতে পারো, জেমিনাই ইউজ করতে পারো, বা টেক্সট বুকের ইউজ করতে পারো, বাট আমি চাই যে সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে তুমি পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো। যতগুলো পয়েন্ট ওয়াইজ লিখবা তত বেশি নাম্বার পাবা, কারণ কেউ প্যারাগ্রাফ পড়ে না। আমি যদি টিচার হতাম তাহলে আমি কখনো তোমার কোয়েশ্চেন্সের অ্যান্সার প্যারাগ্রাফ ওয়াইজ পড়ার চেষ্টা করতাম না, কারণ আমার অত সময় নেই। তুমি যদি পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো তাহলে টিচার্সদের সুবিধা হয়, আর টিচার্সরা একটু পজিটিভ ভাইব পায়, ওকে, তোমাকে নাম্বার দেওয়ার জন্য। ঠিক আছে, তো যদি একটি গাছের দেহকোষে 22টি ক্রোমোজোম থাকে, আমি এই কোয়েশ্চেন্সটাকে এর জন্য দিয়েছি কারণ এই যে ক্রোমোজোম কোয়েশ্চেন্সটা আছে তোমাদের অলরেডি তোমাদের বইয়ে আছে। ওকে, তো আমি এইভাবে পড়তে বলছি, সেম কোয়েশ্চেন্সই আলাদা ফরম্যাটে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন আসলে এরকম টাইপের আসবে, মিওসিসকে হ্রাস বিভাজন বা মাইটোসিসকে সমবিভাজন কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। ওকে, 2-3টা স্টার দিয়ে দিলাম। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোমেস, অবভিয়াসলি এর মধ্যে বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়তে হবে যে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটা কী। ওকে, তো আমাদের নেক্সট হলো জনন। এটা আরেকটা সাব টপিক, যেটা আমাদের খুবই ইজি একটা টপিক। উদ্ভিদের 3টি প্রাকৃতিক ও 3টি কৃত্রিম অঙ্গ জননের উদাহরণ, স্পেশালি উদাহরণটাই পড়বা তুমি এই পার্টে, এই কোয়েশ্চেন্সের মধ্যে এক্সাম্পল। ওকে, অযৌন জননের 5টি আলাদা পদ্ধতি, যেমন তোমাদের ফ্র্যাগমেন্টেশন থেকে শুরু করে সব ধরনের আছে, সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে পড়বে। ওকে, একটি ছবির মাধ্যমে ফার্নের জনক্রম, জীবের অস্তিত্ব রক্ষায় জননের ভূমিকা, এটা একটু পড়তে পারো, এটা ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্টের মধ্যে এই 3টা ইম্পর্টেন্ট আছে এখানে, মাঝেরটা অতটা ইম্পর্টেন্ট আমি বলছি না, বাট তোমাকে পড়তে হবে।
যৌন জনন বা অযৌন জননের মধ্যে 3টি মূল পার্থক্য। পাথরকুচি গাছ কিভাবে পাতার সাহায্যে নতুন চা গাছ তৈরি করে? ইটস ইম্পর্টেন্ট। মাইক্রো প্রপাগেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স, ঠিক আছে? এখানে যা যা কোয়েশ্চেন আছে সবই খুব ইম্পর্টেন্ট, বাস আমি জাস্ট এটা বলছি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, তার জন্য তোমাকে প্রতিটা টাইপের ভিডিও দেখতে হবে। ওকে, ভিডিওগুলো মিস করো না কেউ। জাস্ট এমন করো না যে পিডিএফটা দেখেছো, পিডিএফটা ডাউনলোড করে নিলে আর পড়া শুরু করে দিলেন না। আমি জাস্ট বলছি যেটা, ওগুলোকে বেশি ভালো মতো পড়ো। ওকে, পিডিএফে তো সবাই পাচ্ছে, ঠিক আছে? স্বপরাজয় ইতপরাজয়ের মধ্যে পার্থক্য, এটা তুমি পড়বা। ধরে নাও যে কোন কোন জিনিসটা ভালো কোন কোন জিনিসটা খারাপ, এই জিনিসটা তোমাদের পড়তে হবে, এটা তোমাদের পরীক্ষা আসছে। আর নিষেকের পার্টটাও তোমাদের পরীক্ষা আসতে চলেছে। ইতর পরাজয় স্বপরাজয়ের চেয়ে উন্নত। দেখো কোয়েশ্চেন্সটা একটি ইউনিক, আর পরীক্ষা আসার চান্স একটু ভালো। সো এই কোয়েশ্চেন্সটাকে একটু মোটামুটি পড়বা, আমি একটা স্টার দিচ্ছি। এই কোয়েশ্চেন্সটাকে একটু বেশি পড়বা। স্বপরাজয় ও ইতর পরাজয়ের মধ্যে পার্থক্য, বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গপরাগী, আই থিঙ্ক এগুলোর মধ্যে তোমাকে এক্সাম্পল পড়ার দরকার। আমি এক্সাম্পল সাজেশন বেশি দিচ্ছি। 3টা করে টপিক, 3টা করে পয়েন্ট তুমি ভালো মতো পড়বে, ব্যাস তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ আর ডেভেলপমেন্ট, এটা আরেকটা সাব টপিক, যেখানে তোমাকে বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে কি কি ধরনের পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনগুলো তোমাকে এখানে পড়তে হবে। ওকে, আই হোপ তুমি বুঝতে পারছো। আমি একটু উঠাতে চেষ্টা করছি। বার্ধক্য বা বৃদ্ধি দশায় মানুষের চোখে দৃষ্টি ও হাড়ের কি কি সমস্যা হয়? ধরে নাও যে বার্ধক্য বৃদ্ধি দশায় কি কি পরিবর্তন হয়, চেঞ্জেসটা সেটা তোমাদের এখানে পড়তে হবে। ইটস ইম্পর্টেন্ট। বৃদ্ধি ও বিকাশ দুটি সম্পর্ক, এদের মধ্যে সম্পর্কটা কি? সো আই থিঙ্ক এই চ্যাপ্টারটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আর এর মধ্যে ধরে নাও যে তোমার যেই যে কোয়েশ্চেন্সগুলো আছে অতটাও কঠিন বলে মনে হয় না। ওকে, ঠিক আছে। সো এই পুরো ইউনিটসের মধ্যে তোমাদের এতগুলোই কোয়েশ্চেন্স তোমাদের ইম্পর্টেন্ট, মাস্ট পড়ে যেও। আর একটা কোয়েশ্চেন্সও মিস করবে না। যেগুলো কোয়েশ্চেন্স মাল্টিপাল দাগিয়েছি সেগুলোকে ভালো মতো পড়বে, যেগুলোকে কম দাগিয়েছি সেগুলো তুমি পড়ে যাবে, ঠিক আছে? বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখানে তোমাকে শেষের দিকে যে পয়েন্টসগুলো আছে না, আমি যেগুলো দিয়েছি এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই কোয়েশ্চেন থেকে একটা আসবে। তোমাদের সবথেকে একটা ইন্টারেস্টিং আর একটা কঠিন ইউনিট নিয়ে আমি আলোচনা করছি। এটা তোমাদের একটু একটু ভয় লাগে আমি জানি। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান। এটা তোমাদের চেক আপ বোর্ডের সাহায্যে পড়বা, ইটস ইম্পর্টেন্ট। ওকে, স্ত্রীলোকদের কেন হেমোগ্যামেটিক অ্যান্ড পুরুষদের হেটেরোগ্যামেটিক বলা হয়? এটা তোমাদের একটা এমসিকিউ টাইপের আসতে পারে, বা ধরো না যে 2 মার্কের কোয়েশ্চেন আসলো এরকম টাইপের। অসম্পূর্ণ প্রকটতা, এটা ইম্পর্টেন্ট। ওকে, সন্ধ্যা মালতী ফুলের উদাহরণ দিয়ে এটাকে তোমাকে ভালো মতো ফিনোটাইপ বা জিনোটাইপ অনুপাত, দেখছো কেমন কেমন কোয়েশ্চেন্সগুলো ঘুরিয়ে আসতে পারে, সেই কোয়েশ্চেন্সগুলোকে তোমাকে পড়তে হবে। মেন্ডেল কেন তার গবেষণার জন্য মটর গাছকে বেছে নিয়েছিলেন? আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে একটা ইউনিক একটা কোয়েশ্চেন, যেটা তোমাকে বলতে হবে পরীক্ষায়। আই থিঙ্ক তুমি চেষ্টা করবে যেখানে পয়েন্ট ওয়াইজ লেখার। গিনিপিগের অ্যাকশন অবভিয়াসলি মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, তোমাদের এটা সবচেয়ে বেশি প্রবলেম হয়। বাট আমি একটা জিনিস চাই যে মনোহাইব্রিড আর ডাইহাইব্রিডটা একবার বুঝে নাও, তুমি গিনিপিগ কি অন্য সমস্ত জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, একটি প্রমাণসহ ভিন্ন ভিন্ন জিনোটাইপ থেকেও একটি ফিনোটাইপ পাওয়া সম্ভব, এটা পড়বে। মটর গাছের ফুল উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে সেগুলোর মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন? ট্রিকি কোয়েশ্চেন না? বেটে মটর গাছ সবসময় খাঁটি হয়, ইটস ইম্পর্টেন্ট। তাৎপর্যটা তোমাকে বলতে হবে। মেন্ডেলের ডায়াবেট ক্রস, আমি বললাম যে মনোহাইব্রিড ক্রস আর ডায়াবেটিক ক্রসটা তোমাদের পড়তেই হবে। ফিনোটাইপ আর জিনোটাইপটা কী, এটা তোমাদের ধরে নাও যে অ্যাটস এ জেনারেল নলেজ, তোমাদের পার্থক্য আসতে পারে, বা তুমি জাস্ট পড়ে যাও, কারণ এখানে সমস্ত যেগুলো কোশ্চেন দিয়েছে না সেখানে ফিনোটাইপ আর জিনোটাইপের কোশ্চেন্সগুলোকে তোমাকে অলরেডি বলা আছে। ওকে, আর কিছুই কোশ্চেন আছে, আর আমি বেশি ঝামেলা করবো না তোমাদের কোয়েশ্চেন্সের বৃষ্টি ছড়িয়ে, আর কিছু না। মেন্ডেল মটর গাছের কোন কোন বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন? দেখো অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন্সগুলো যদি তুমি মিস করে যাও না, মাধ্যমিক এমন একটা এক্সাম যেখানে তোমাকে এই কোয়েশ্চেন্সগুলোকে পড়ে যাও, তুমি 100% কমন পাবে। বাট আমি এটাও করতে পারতাম যে 2টা 3টা কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিতাম আর বলতাম যে এটা 100% কমন আসবে। অ্যাকচুয়ালি কি আসে? ডেফিনেটলি না। তাই জন্য
যখন পড়ছো লাস্ট টাইম একদম পারফেক্টলি স্ট্রং হয়ে যাও। কারণ এতদিন যখন পড়েছো তোমাদের অর্ধেক প্রিপারেশন হয়েছে। কেউ বলছে 0% প্রিপারেশন। তো আই ডোন্ট থিংক কি তোমাদের এগুলো প্রবলেম হবে। কোনো পরিবারে কন্যা সন্তানের জন্মানোর জন্য মাকে দায়ী করা কি বিজ্ঞানসম্মত? এটা আই থিংক জেনারেল নলেজের জন্য পড়ে নেব। সাধারণ জিনগত রোগ, এই যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই মাস্ট। থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষণগুলি কি কি? আই থিংক ইম্পর্টেন্ট এটা। এই রোগ প্রতিরোধের জন্য সমাজ সচেতনা, তার মানে থ্যালাসেমিয়াটা ইম্পর্টেন্ট। জেনেটিক কাউন্সেলিং কেন জরুরি? বিয়ের আগে হবু দম্পতি কেন রক্ত পরীক্ষা করা উচিত? এটা তুমি ভালো মতো পড়বে কোয়েশ্চেনটা, ভালো মতো পড়বে কোয়েশ্চেনটা। বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার মধ্যে রোগগুলি মহিলাদের তুলনায় পুরুষের কেন বেশি হয়? এটা ইম্পর্টেন্ট। দেখো কত ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি এখানে আলোচনা করছি। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে কেন বারবার রক্ত দিতে হয়? এই ফলে রোগীর শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া ও সমস্যা দিতে পারে? হিমোফিলিয়া রোগের কারণ কি? হিমোফিলিয়া অবভিয়াসলি আমি এখানে বলেছিলাম ইম্পর্টেন্ট। তারপরে থ্যালাসেমিয়ার বাহক কি? পিতা ও বাহক মাতা সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কত? মানে ধরে নাও যে পিতাবাহক মাতাবাহকের মধ্যে কে বেশি আক্রান্ত হবে, এটার সম্ভাবনাটা কার বেশি? সো আই থিঙ্ক এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো যদি তুমি ভালো মতো পড়ে নাও, তোমার বায়োলজির মধ্যে এই ৩টা ইউনিটসে কোনো ডাউটস থাকার কোনো দরকার নেই। ঠিক আছে? কারণ এর বাইরে কোয়েশ্চেন আসবে না। এমন টাইট করে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে না, তোমাদের টেস্ট পেপার থেকে শুরু করে পিওয়াইকিউ, তোমার টেক্সট বুক, সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন্স কালেক্ট করে একটা সুন্দর কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া হচ্ছে। তোমাদের কাজ হলো জাস্ট মন দিয়ে কোয়েশ্চেন্সগুলোকে পড়া। ঠিক আছে? প্রথমে লেকচারটা দেখে নাও। দেখে নিয়ে কোয়েশ্চেন্সগুলোকে ভালো মতো এক করে পড়ো। আর চেষ্টা করো যে পয়েন্ট ওয়াইজ লেখার। পয়েন্ট ওয়াইজ না লিখলে তোমাদেরই আই থিঙ্ক নাম্বারে প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। নেক্সট দিন আবার দেখা হবে।